এই যে 1000 জন রাস্তা দিয়ে যায়, এর মধ্যে মাত্র 100 জন দোকানের দিকে তাকায়। তাহলে ফানেল এইখানেই এক ধাপে একেবারে চিপা হয়ে গেছে। ওইখানে একটা বেলুন অথবা বিলবোর্ড লাগাই রাখছি, বলছি যে ভাই বামে না তাকাইলে জীবন বৃথা। তো ওই দেখছি বামে তাকাইতে পারে। সেলসম্যান আছে, দে আর গ্রেট। তারা তোমাকে আবার ফিলিং দেয় যে তুমি জিতছো। স্যার এই জিনিস এই দামে কেউ নিতে পারে নাই, আপনার দেখে ভালো লাগলো, আপনি পাইলেন, আর জিতছেন স্যার। হ্যাঁ, ডাবল এর ট্রিপল আর এই যে অনেকক্ষণ ধরে বলতেছিলাম, এটা আসলে কি? এটা হচ্ছে ইউনিভার্সালি একটা বিজনেসের ক্ষেত্রে মেজর কয়েকটা স্টেপস। ফানেল এভাবে ঢুকলো যে ধরো এটা তোমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে প্রচুর কাস্টমার ট্রাফিক ঢুকতেছে, তাই না? সেটা ফেসবুক অ্যাড থেকে আসুক, অর্গানিকভাবে আসুক, গুগল সার্চ করে আসুক। এই ধরো মনে করো এখানে আজকের দিনে 1000 কাস্টমার এই সাইটে ঢুকছে, যেটাকে বলে ট্রাফিক। হ্যাঁ, এই 1000 ট্রাফিক বা 1000 ইউজার তোমার ওয়েবসাইটে ঢুকছে। তুমি কি মনে করো 1000 কাস্টমার যদি তোমার ওয়েবসাইটে ঢুকে থাকে, পারচেস করে বের হয়ে যাবে, সেটাও কি 1000ই হবে? না। বলে তো ভালো, আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এটা হলো পারফেক্ট বিজনেস, যে ভাই 1000 কাস্টমার ঢুকছে আর 1000 জনই পারচেস করে বের হয়ে গেছে। তাই যদি হয়, যদি এটা হয় যে ইনকামিং 1000 আর আউটগোয়িং সাকসেসও 1000, তাইলে তোমার ফানেলের সাইজ হবে এই যেরকম। ফানেলের সাইজ বলতে বোঝায় যে ফানেল বলতে বোঝাচ্ছে স্টেপস, যে এক একটা স্টেপসে কি হয়, লোক কমতে থাকবে। মানে 1000 জন যদি ঢুকে, হোম পেজে হয়তো 1000 জন ল্যান্ড করছে, তারপর ডিটেলস পেজে গিয়ে হয়তো দেখা যাবে যে এর মধ্যে তোমার 900 ভাইয়া গেছে, 100 রয়ে গেছে, 100 আবার আরেকটু ঘাটাঘাটি করছে, রিভিউ পর্যন্ত পড়ছে বা ক্লিক টিক করে কার্টে অ্যাড করছে, ওখানে গিয়ে আবার দেখা গেছে আরও 30 জন ঝরে গেছে। লাস্ট পর্যন্ত গিয়ে তুমি দেখতে পাইলা যে ধরো কথার কথা 30 জন কিনছে। তাইলে তুমি যদি স্টেপসগুলা, বেসিক স্টেপসগুলাকে তুমি ইয়ে করো, নাম লেখো, যে আমার হোম পেজে কতজন আসলো, ডিটেল পেজে কতজন গেল, দেন তোমার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল মোস্ট প্রবাবলি যে আমার রিভিউগুলো কতজন পড়ছে বা ওখানে ইন্টারঅ্যাক্ট করছে, তারপরে আমার চেক আউটে কতজন গেছে বা প্রোডাক্ট অ্যাড টু কার্টে কতজন গেছে, লাস্ট পেমেন্ট পেজে কতজন গেছে, ফাইনালি একদমই পেমেন্ট করে চেক আউট করছে। তো এরকম 5টা বা 6টা স্টেপ। অ্যান্ড এই যে কয়টা স্টেপ হবে, এটা কিন্তু তোমার বিজনেস ডিসিশন, এবং তোমার ক্ষেত্রে কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস সেটা তোমার সিদ্ধান্তের বিষয়। বাট তুমি স্টেপসগুলো এমনভাবে চিন্তা করতেছো যেটা আলটিমেট তাকে তোমার যে টার্গেট জার্নি, দ্যাট ইজ যে লাস্ট পর্যন্ত পারচেস করবে, ওই দিকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখো ফানেলটার সাইজ হবে কিন্তু এরকম, রাইট? প্রথম স্টেপ যে কয়জন ওয়েবসাইটে ঢুকছে সেখানে হয়তো এতজন, পরের স্টেপসে গিয়ে ধরো আরো লোক কমে গেছে, তারপরে স্টেপসে আরো লোক কমে গেছে, তাই না? স্টেপ বাই স্টেপ কি করবে, লোক কমবে, স্বাভাবিক লোক কমবে। এইটি হচ্ছে বাস্তবতা, প্রকৃতির আইন। লাস্ট পর্যন্ত গিয়ে যে কয়টা এখান দিয়ে আমার বের হয়, সেটাই হচ্ছে আমার আলটিমেট সাকসেস, যে এই কয়জন কিনছে। আর এরকম ফানেল মানে কি, যেটা একদম আরো সমান্তরাল, মানে যতজন ঢুকছে কোনো স্টেপে কোনো কমে নাই, লাস্ট পর্যন্ত তাই। তো এটা হচ্ছে একটা আইডিয়াল কেস, যে এরকম। তার মানে যে কোনো কোম্পানির টার্গেট থাকবে যে ফানেল তো প্র্যাকটিক্যালি হচ্ছে ন্যারো, এটাকে আমি কত কি করতে পারি, ওয়াইড বানাইতে পারি, ওয়াইড এবং সমান্তরাল বানাইতে পারি। তাহলে ধরো কারো ফানেল ন্যারোরই, ধরো আবার অনেক রকম ন্যারো হতে পারে না। যেমন ধরো একটা ফানেল হচ্ছে এরকম ন্যারো, ন্যারো তো হইছে, আর আরেকটা ফানেল মনে করো এরকম ন্যারো। দুটো কি সেম ন্যারো? না। তো এই দুটার মধ্যে কোনটা বেশি এফিশিয়েন্ট? বামেরটা, যে যা ঢুকছে একদম নিঃশেষ হয়ে যায় না। আর এটা হচ্ছে কি কমতে কমতে লাস্টে গিয়ে, যদি এরকম হয় কোনো ফানের লাস্টে গিয়ে একদম এটা জিরো হয়ে গেছে, তার মানে কি একজনও কাস্টমার। তাহলে আমার সাকসেস মানে কি, আমি এটাকে এই তলাটা আরো কত কি করতে পারি, ওয়াইডার করতে পারি, রাইট? সো এখন এই যে বললাম আমি ডেটা দেখব, তাহলে আমি যখন একটা ফানেল চিন্তা করে ফেলবো আমার কোম্পানির জন্য, যেমন এটা আমি ফিজিক্যাল বিজনেস দিয়েও তোমাদেরকে ইয়ে করতে পারি, উদাহরণ দিতে পারি। ফিজিক্যাল বিজনেস সব ডেটা রাখতে গেলে মানে কি হবে, আলাদা পেরেশানি নিতে হবে। আর ডিজিটাল ব্যবসা শুরু হলো যেগুলো অটোমেটিক সব ডাটা রেকর্ড হয়ে যায়।
যেমন ধরো তুমি একটা নরমাল দোকানদার রাস্তার ধারে দোকান দিছো, সেটার সাথে কম্পেয়ার করো, ওখানেও ফানেলের বিষয় আছে নাকি নাই? আছে না? এখন দেখো ফানেলের প্রথম দিকে হচ্ছে ওই রাস্তায় যত লোক যাচ্ছে আর দোকানের দিকে তাকাচ্ছে, তাহলে সবার আগে ফানেলের টপ এই রাস্তাতে যত লোক যায় প্রবাবল তারা হচ্ছে ফানেলের সবচেয়ে টপ, যে এই রাস্তা দিয়ে দিনে 1000 লোক যায়। 1000-এর মধ্যে সেকেন্ড কয়জনে ঘাড় ঘুরাইয়া তাকায়? তো যতজন যায় সবাই তো ঘাড় ঘুরে তাকাবে না, তাই না? তাইলে হচ্ছে তুমি দেখলা যে হ্যাঁ টপ লেভেলে যাচ্ছে 1000 জন, ঘাড় ঘুরায় তাকাইছে হইলো 800 জন, কমে গেল। 800 জনের মধ্যে ঘাড় ঘুরে যারা তাকাইছে তারা সবাই কি দোকান পর্যন্ত আসবে? আসবে না। দোকান পর্যন্ত আসছে মনে করো 300 জন, আরো ন্যারো হয়ে গেল। দোকান পর্যন্ত আসার পরে সবাই কি পারচেস করে ফেলবে? তাহলে সবাই অন্তত প্রোডাক্ট দেখবে। তাহলে এইখানে এসে তুমি একটা ইম্পর্টেন্ট স্টেপ, যে কতজন আছে অন্তত 2-4টা প্রোডাক্ট ঘাটাঘাটি করছে, দোল্লা সেইখানে আইসে পাওয়া গেল 250 জন। তারপরে স্টেপস কয়জন দামাদামি করছে, ওখানে গিয়ে তুমি পাইলা মাত্র 50 জন, ঠাস করে 50 জন, যে দামাদামি পর্যন্ত যায় নাই। দামাদামি যারা করবে তারা কি সবাই কিনবে? কিনবে না। তারপরে লাস্ট ফেজ তুমি মনে করলা যে দামাদামি পর লাস্ট পর্যন্ত পারচেস করছে কতজন? দোল্লা 20 জন। এটা কি ফানেল শেপ? এখন তুমি যদি এই ডাটা, এখন প্র্যাকটিক্যালি এই ডাটা কিন্তু তুমি যদি আসলে কাউন্ট করতে চাও তাহলে তো ডেডিকেটেড লোক লাগায় রাখতে হবে সারাদিন গুনতে টুনতে। অনলাইনে সুবিধা কি যেগুলা আলাদা লোক রাখতে হয় এরকম না, জিনিসটা অটোমেটিক। এখন এই যে কয়টা ডেটা তুমি অবজার্ভ করতেছো, যে কয়টা তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি যদি দেখো যে তোমার বিজনেস কেসে এই যে 1000 জন রাস্তা দিয়ে যায়, এর মধ্যে মাত্র 100 জন দোকানের দিকে তাকায়, তাহলে ফানেল এইখানেই এক ধাপে একেবারে চিপা হয়ে গেছে। বাদ বাকি অংশ মোটামুটি মনে করো এফিশিয়েন্ট। এই 100 জনের মধ্যে মনে করো যে ভালো সংখ্যক লোকই আবার দোকানে আসে, দামাদামি করে, এটা করে সেটা করে করে আলটিমেটলি এইখানেও 20 জন কেনাকাটা করে বের হয়। এখানেও আলটিমেটলি কয়জন বেরিয়েছিল? 20 জন। এই দুইটা বিজনেসের প্রবলেম কি সেম? না। এখন তুমি যদি এই দুইটা বিজনেসের প্রবলেম সলভ করতে চাও, তাহলে দেখো তোমার সবার আগে চিন্তা করা লাগবে লিক কোথায় সবচেয়ে বেশি। লিক বুঝছো? মানে কোন স্টেপে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ পিপল হারায় যাচ্ছে। কারণ ওইটা যদি আমি সলভ করতে পারি তাহলে বাকি অংশ তো মোটামুটি এফিশিয়েন্ট আছে। তার মানে আমি যত এখান দিয়ে লোক ঢুকবে, ওই যেখানে এসে মানে এটা ট্যাপ খেয়ে গেছে সেটা যদি ঠিক করতে পারি তাহলে আমি আউটপুটে কি পাইতে থাকবো? ভালো রেজাল্ট পাইতে থাকবো। এইখানে যদি তুমি কম্পেয়ার করলে যেমন ধরো আমার দৃষ্টিতে এইখানে একটা বড় ঘটনা ঘটছে, 250 থেকে ঠাস করে 50 হয়ে গেছে, 5 ভাগের 1 ভাগ। বাট অন্যান্য কোনো লেয়ারে এত পার্সেন্টেজে হয় নাই, কিনা বলে ড্রপ হয় নাই। এখানে কি হয়েছে? এখানে মনে করো যে আমি যদি স্টেপ বাই স্টেপই আঁকি, যে সেকেন্ড স্টেপ বলছিলাম কি কতজন দোকানের দিকে তাকানোর পর কতজন দোকানে এসে ঢুকে, ধরো 100 জনের মধ্যে 80 জনই ঢুকে। 80 জনের পরে বললাম যে কতজন হচ্ছে দামাদামি করে, এই ধরো 50 জন দামাদামি করে, লাস্ট পর্যন্ত কিনছে কতজন? 20 জন। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু এই অংশটা খুবই এফিশিয়েন্ট। মাত্র 100 জন দোকানে তাকাইছে, তার মধ্যে 20 জন কিনে ফেলছে। হয় যেখানে 800 জন তাকাইছিল সেখান থেকে মাত্র 20 জন কিনছে। তাহলে এই ব্যবসায়ী সে কোন জায়গাটা সলভ করতে চাইবে? দোকানের তাকানোটা। তাহলে দোকানে যাতে তাকায়, তাহলে এইটার জন্য যদি কোনো বুদ্ধি বাইর করা যায় তাহলে সে ওখানে যদি টাইম ইনভেস্ট করে, কারণ বাকি অংশ যেহেতু এফিশিয়েন্ট, তাহলে ওখানে যদি সে টাইম এনার্জি ইনভেস্ট করে, এটা তার জন্য কি হবে? সবচেয়ে ওয়াইজ হবে, ইফেক্টিভ হবে। এখন তুমি বলতে পারো ভাই দোকানে তাকাবে কি তাকাবে না এটা আমি কেমনে কন্ট্রোল করবো? এটি বুদ্ধির খেলা। এখন দোকানে তাকানোর বিষয়টা কেমনে কন্ট্রোল করা যাইতে পারে? ইউ কুড কাম আপ উইথ গ্রেট আইডিয়াস। যে ধরো যদি আইনে পারমিট করে দোকানের উপর ধরো মাইক লাগাই দিছি, মাইক থেকে এমন সব কথাবার্তা বলা হচ্ছে যেখানে তাকায় দেখলো। অথবা হইতে পারে দোকানে বরাবর হাইটা চলে যায়, ওইখানে একটা বেলুন অথবা বিলবোর্ড লাগাই রাখছি, বলছি যে ভাই বামে না তাকাইলে জীবন বৃথা, তো ওই দেখছি বামে তাকাইতে পারে। মানে যত রকম আইডিয়া তুমি চিন্তা করতে পারো, যদি হয় এইটাই তোমার ক্রাইসিসের মেইন জায়গা। ওয়ারেজ এই ব্যবসায়ের জন্য এটা কিন্তু ক্রাইসিসের মেইন জায়গা না। যত লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মেবি তার দোকানের লোকেশনটা এমন যে তার একটা অ্যাডভান্টেজ, যে লোকেশনটাই এমন যে 800 লোক এমনিতেই নজর পড়ে, তার মধ্যে একটা বড় সংখ্যক দোকানে চলে যাচ্ছে। বাট এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে যত লোক
মাল দেখছিল তার মধ্যে খুব কম লোক দামাদামি করছে, এইখানে গিয়ে তখন সে নজর দিবে যে এইখানে কোনো ঘাপলা হচ্ছে কিনা। যেমন এখানে ঘাপলাটা এরকম হইতে পারে যে এখানে দেখা গেল যে মাত্র 80 জন লোক মাল দেখছে, 50 জন দামাদামি করছে, আর এখানে 250 জন মাল দেখছে, মাত্র 50 জন দামাদামি করছে। তো এটা অনেক এফিশিয়েন্ট, এটা অনেক কম এফিশিয়েন্ট। তো এখানে তখন যদি সে নজর দেয় এবং এখানে যদি সে ভালো ভালো আইডিয়া সে এক্সারসাইজ করতে পারে, তাইলে তার জন্য মানে বেশি বেনিফিট হবে। এখন যেমন এখানের কেসটা কি হইতে পারে, কেসটা এমন হইতে পারে যে তার দোকানের সেলসম্যান যারা তারা মেবি হচ্ছে খুব নবাব টাইপের, রিল্যাক্টেন্ট, মানে না, মানে কিনা বলে যে খুব কোঅপারেটিভ না। লোকজন আসছে, কাপড়টা দেখতেছে, দোকানদার বসে বসে মোবাইল চালাইতেছে, ওয়েট করতেছে যদি দাম জিজ্ঞে বলবো এই দাম কত, এই যে ভাই দাম এত টাকা। আর ভার্সেস আমার দোকানের লোক এমন, হ্যাঁ আসছেন, আরে দেখেন এই শাড়ি দেখেন, এটা পছন্দ না, আরে এটা দেখেন, তোমার দেখাইতে দেখাইতে তো অস্থির বানাই ফেলাইছেন, তুমি যে না করবা, দামাদামি করবা না, এটার কোনো মানে থাকে, চোখের লজ্জাতেও কিনে ফেলতে হয়। ফলে সে যদি আসলে এখানে ঠিক মতো তাকায়, সে কিন্তু কিছু প্রবলেম খুঁজে পাবে যে অন্য দোকানে যদি এতগুলো কাস্টমার ঢুকে এতজন দামাদামি পর্যন্ত যায়, আমার দোকানে যাচ্ছে না কেন। তাহলে আমার দোকানের অনেকগুলো প্রবলেম হইতে পারে। এক, আমার দোকানদার, এখন ধরো তুমি পাইলে দোকানদার ঠিক আছে, তারা কোঅপারেটিভ, তাইলে হইতে পারে আমি যে প্রোডাক্টের দোকান দিছি এবং সেখানে যে লেভেলের কাস্টমার্সরা যায়, মেবি তারা এই প্রাইসের এই জিনিসে তারা মেবি মোটিভেটেড না। মেবি ধরো এখান দিয়ে যারা যায় তারা খুব স্বল্প আয়ের মানুষ, আর আমি এখানে দিচ্ছি খুব ব্র্যান্ডেড দামি জিনিস, তো তারা ধরো মানে জিনিসপত্র দেখা ট্যাগ ট্যাগ দেখাই ভয়টা পায় আর দামাদামির মধ্যে নাই। বাট আমার পাশের দোকানদার সে দিছে মানে এফোর্ডেবল জিনিস। বুঝা গেছে কথা? ফলে তুমি তোমার লিক যেখানে হচ্ছে মোস্ট, যে জায়গাটায় তুমি সবচেয়ে বেশি কাস্টমার লুজ করতেছো, ওখানে যদি তুমি মাথা খাটাইতে থাকো, তাহলে কিন্তু তুমি গিয়ে কি পাবা, ইন্টারেস্টিং আইডিয়া বের করতে পারবা এবং আইডিয়া দেন ট্রাই করে দেখবা। যেমন এই দোকানে এই প্রবলেমটাও হইতে পারে যে তুমি এফোর্ডেবল প্রাইসের জিনিসপত্র রাখছো এমন জায়গায় যেটা দেখা যাচ্ছে না, আর ঢুকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব দামি জিনিস। সাথে তোমার এই দোকানদার হচ্ছে অতটা অ্যাক্টিভ না, তোমার সেলসম্যান অতটা অ্যাক্টিভ না। তাহলে যেটা হচ্ছে মেবি ওরা কয়েকটা জিনিস দেখতেছে এটা দাম বেশি, সে আর অকওয়ার্ড ফিল করতেছে, দামাদামি না করে চলে যায়। তুমি জাস্ট সাজানোটা চেঞ্জ করে ফেলছো। খেয়াল করো, একই দোকানে তো কি কম টাকার জিনিসও আছে, বেশি টাকার জিনিসও আছে, তুমি জাস্ট সাজানো চেঞ্জ করছো। সাজানো চেঞ্জ করে তুমি দেন পরের দিন আবার ট্র্যাক করতে শুরু করলা যে দেখি এখন সংখ্যায় চেঞ্জ আছে কিনা। যদি সংখ্যায় চেঞ্জ পাও তাহলে এটাকে বলা হবে কি একটা সাকসেসফুল টেস্ট। তুমি সাজানোর মধ্যে আরো চেঞ্জ করে দেখলা যে না কাস্টমার আরো এঙ্গেজড হচ্ছে, দেন আরেকভাবে সাজায় দেখলা যে না এবার আবার কাস্টমার কি হয়ে গেছে, কমে যাচ্ছে, আগের মতো বাড়তেছে না। তাহলে কি এই টেস্ট ফেল, তার মানে এই টেস্ট আমি আর কন্টিনিউ করবো না, আমি তাহলে আবার কি করবো, আগের জায়গায় ফেরত যেয়ে আবার কোনো নতুন আইডিয়া আমি হয়তো ট্রাই করবো। বুঝা গেছে কথা? সো আমি ফিজিক্যাল দিয়ে বললাম যাতে বুঝতে মেবি একটু সহজ হয়। সো আমরা সিমিলার জিনিসই ওয়েবসাইটে করি, তখন এই ডেটা এত কষ্ট করে মেজারমেন্ট করতে হয় না, ডেটা অটোমেটিক জেনারেট হইতে থাকে যে লোকজন কোন পেজে গেছে, কি করছে না করছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু গ্রোথ হ্যাকিংয়ের বেসিক যে কোনো জায়গায় প্রযোজ্য, কারণ তুমি সব ডেটা ট্র্যাক করতে না পারো, তুমি আন্দাজ তো করতে পারবা যে আমার এখানে এসে প্রচুর লোক এই ফেজের পরে আর নেক্সট ফেজে যাচ্ছে না, তাহলে ওই জায়গাটাতে আমি প্রচুর টেস্ট, প্রচুর আমি কাজ করব। যেমন আমি দুইটা লেয়ার বলছি, একটা হচ্ছে দোকানের দিকে তাকাই না, আর একটা বলছি হচ্ছে যে না তাকাইছে, মালামাল ধরেও দেখছে, বাট দামাদামি করেনি। বাট যদি এরপরে হয় দামাদামিও করছে, এরপরে এক দোকানে হচ্ছে প্রচুর কনভার্ট হয়, লোকজন কিছু একটা কিনে বের হয়, আরেক দোকানে কিনে না, তাহলে এখানে প্রবলেম আরেক জায়গায়। তাহলে বুঝতে হবে সেলসম্যানশিপ যে নেগোসিয়েশনটা হয় ওখানে মেবি কোনো একটা ঝামেলা হয়েছে, অথবা ওই দোকানের অফারিং সিস্টেম খুব ভালো যে কারণে সে আর্জেন্সি তৈরি হয়েছে, না ভাই এখনই কেনা দরকার, আমার হয়তো অফারিং সিস্টেম ঠিক নাই। খেয়াল করো ফ্যাক্টর হইতে পারে অনেক, বাট গ্রোথিংয়ের ইন্টারেস্টিং দিক হচ্ছে যে তুমি জাস্ট থিওরি নিয়ে বসে থাকো না। তুমি যদি মনে করো এই কারণে এটা হয় নাই, দেখো আগেকার গ্রোথ হ্যাকিংয়ের সাথে আগেকার মডেলের ডিফারেন্স কি, ধরো আমরা এই ডেটার দিকে তাকাচ্ছি না, প্রবলেম ঠিক কোন জায়গায় সেটা আমি জানি না, দুই বন্ধু মিলে আমরা ব্যবসাটা শুরু করছি, এখন দিন শেষে আমরা শুধু জানি যে আমাদের ভাই বিক্রি হচ্ছে 20টা, এই 20টা বিক্রি দিয়ে দোকান চলবে না, দুজনে মিলে বসলাম যে দোস্ত ব্যবসা তো ভালো চলতেছে না, কি করা যায়।
তুমি যতক্ষণ প্রবলেম জানো না, আন্দাজে তোমার মাথায় বহুত রকম বুদ্ধি আসতে পারে, চলো ভাই আমরা পেপারে একটা বিজ্ঞাপন দেই, আমরা এটা করি সেটা করি, তুমি হাবিয়ে যাবে বিভিন্ন কিছু করতেছো, যার ফলে দেখা গেল তোমার যে সমস্যা সেটা সমাধান হচ্ছে না, ব্লাইন্ডলি তুমি কাজ করতেছো। মেবি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর অল্প কিছু বাড়ছে, বাট পত্রিকায় বিজ্ঞাপনে যত টাকা গেছে সেটা আবার তোমার বিক্রি যা বাড়ছে সেটার সাথে ফিজিবল না, বিকজ পত্রিকায় বিজ্ঞাপন দেখে হয়তো ন্যাশনালি অ্যাভেলেবল জিনিস মানুষ পারচেস করতে পারে। তোমার দোকান হচ্ছে গুলিস্তানের চিপার মধ্যে, তুমি সে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়া চিন্তা করো যে তোমার মেবি এটা রাইট আইডিয়া না, বাট তুমি যদি ডাটাগুলো দেখতা ঠিক মতো, তাহলে তুমি এক্স্যাক্টলি জানতা আমার প্রবলেমটা কোথায়, এবং ওইখানে তুমি আইডিয়া বের করতা। দেন আইডিয়াও 2-3 রকম হলো, ধরো এই যে 250 থেকে কেন 50, এটা নিয়েও আমাদের 2-3টা আইডিয়া হলো। একজন বললো আমার সেলসম্যান ঠিক নাই, আরেকজন বললো ভাই আমার কাপড় সাজানোর সিস্টেম ঠিক নাই, আরেকজন বললো ভাই আমার অফারিং সিস্টেম হয়। এই 3 জন মানে ধরো 2 পার্টনারের এরকম 2টা আইডিয়া নিয়ে ডিবেট হচ্ছে। সো যখন মানুষ ডেটা ভিত্তিক ডিসিশন নেয় না, এই ডিবেট কিন্তু দেখো ঘন্টার পর ঘন্টা চলতে পারে, এবং সিদ্ধান্তে আশা যদি হয়ও স্টিল কনফিডেন্ট কিভাবে হবা যে ওইটা আরো ভালো আইডিয়া ছিল কিনা। আর এখানে হচ্ছে ভাই এত আমার ঝগড়ারই দরকার নাই, আমি বলো ভাই তোমারটা ভালো মনে হচ্ছে, আমারটা ভালো মনে হচ্ছে, ঠিক আছে টেস্ট করি, একটা আইডিয়া টেস্ট করি যে এটাতে আমার ইমপ্রুভমেন্ট হলো কিনা, যদি না হয় ঠিক আছে তাহলে প্রবলেম এটা না, তাহলে আরেকটা আইডিয়া টেস্ট করি। যেমন একজন মনে করছে আমার সেলসম্যানের সমস্যা, তাহলে চলো ভাই সেলসম্যানটা আমি অবজার্ভ করি, অথবা ওর পরিবর্তে অন্য সেলসম্যানটা বসায় দেখি, অথবা আমি নিজে সেলসম্যানগিরি করে দেখি, তাহলে বুঝবো আমার এই সেলসম্যানের সমস্যা, সেলসম্যান আমার চেঞ্জ করতে হবে, অথবা ওদেরকে করতে হবে, ট্রেন করতে হবে। বাট আমি সেলসম্যান এনাফ ট্রেন্ড সেলসম্যান দিলাম, বা আমি নিজে সেলসম্যানশিপ ওখানে শো করলাম, স্টিল সিচুয়েশন চেঞ্জ হইলো না, তাহলে বুঝতে হবে সমস্যাটা না, সমস্যাটা অন্য কোনো জায়গায়। সমস্যা মেবি আমার প্রোডাক্টে অফারিং ঠিক নাই, আমার মেবি অন্য কোনো কিছু একটা ঝামেলা হয়েছে। বোঝা গেছে কিনা কথা আমার? সময় নিয়ে বলতেছি, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফেজেস। কারণ তুমি ডাটা বুঝবা না, কেপিআই বুঝবা না, ফানেল বুঝবা না, আর তুমি গ্রোথ হ্যাকার হবা, এটা কোনোদিন সম্ভব না। সো তাহলে ফানেলের আমাদের যেগুলো মেজর স্টেপস, যে প্রত্যেকটা স্টেপ আমার ইউজারকে কি করে এক ধাপ করে সেলসের দিকে আগায় দেয়, সেই ডেটাগুলো অবজার্ভ করতে হবে। আর যে ফানেলটা তৈরি হবে চেষ্টা করতে হবে ফানেলের যেখানে গিয়ে বেশি চিপা হয়ে যাবে ওই জায়গাটা আমি কি করার চেষ্টা করব, ওয়াইডার করার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো বেসিক এখানকার। ফানেলের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এই যে কাস্টমার বের হয়ে গেল এটাতে কিন্তু শেষ না অবশ্য। হ্যাঁ, আমি আবার এদেরকে কিভাবে মেকানিজম করতে পারি যে সে যাতে আবার আমার দোকানে কি আসে, ফেরত আসে। ফেরত আসার পরে যে সবাই কিনবে আবার তা না, তো ওইবারও এবার একই রকম ভাবে যতজন ফেরত আসবে তাদের মধ্যে কিছু কিছু আবার কি কাস্টমার কমে যাবে। বাট দিস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে একটা তো নতুন নতুন কাস্টমার ঢুকতেই পারে, বাট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সিস্টিং কাস্টমার যে একবার আমার প্রোডাক্ট কিনলো, আমি কি মেকানিজম করলে তাকে আমি আবার কি করতে পারবো, ফানেলে ঢুকাইতে পারবো। তো সেখানেও যদি দেখি খুব ন্যারো, যে 20 জন কাস্টমার আমার থেকে কিনে বেরোয় গেছিল, নেক্সট 3 মাসকে আমি এটা বেঞ্চমার্ক দিলাম, যে আমি ধরে নিচ্ছি যে আমার প্রোডাক্ট এমন যে একবার কিনছে তার 3 মাসের মধ্যে আবার কেনার কথা। বাট এটা যদি হয় তোমার মুদি দোকানদার, তার 3 মাস কেন, তাহলে তার ডেইলি অথবা 2-4 দিন পরে বা সপ্তাহে একদিন কেনাকাটার কথা। ধরো এটা মুদির দোকান, তাইলে তুমি ধরে নিচ্ছ যে এই কাস্টমার যদি খুশি হয়ে থাকে তাইলে 7 দিনের মধ্যে তার আবার ফেরত আসার কথা। তুমি 7 দিনের মধ্যে দেখলা 20 জনের মধ্যে মাত্র 2 জন ফেরত আসছে। আর আরেক দোকানদারের ক্ষেত্রে তুমি দেখলা 20 জনের মধ্যে মনে করো যে তোমার 10 জন ফেরত আসছে। তাহলে এখানে বোঝার বিষয়, এখানে কিছু একটা ঘাপলা হচ্ছে যে কেন তারা ফেরত আসলো না। যেমন আমি একটা রেস্তোরাঁয় একবার বেশ আগে খাওয়ার পরে তারা প্রথমবারে আমার একটা কার্ড দিয়ে দিল, হ্যাঁ বলো ডিসকাউন্ট কার্ড। ওই রেস্তোরাঁতে আমি আরো কতবার গেলাম, জাস্ট এই ডিসকাউন্ট কার্ড একটা আমার কাছে আছে, 10% ডিসকাউন্ট লেখা। ইভেন অনেক ক্ষেত্রে জাস্ট সেলসম্যানরা কেনার আগ পর্যন্ত ওয়ান্ডারফুল নাইস বিহেভিয়ার করে, তুমি কিনে ফেলছো তারপরে সে অন্য কাস্টমারে এমন মনোযোগ দেয় যেন তোমার আর কোনো দাম নেই। ভার্সেস যে দোকানদার দেন তোমার প্যাকেট করার পরে স্যার আবার আইসেন, হ্যাঁ। এন্ড আরো কিছু কাস্টমার আছে, সেলসম্যান আছে, দে আর গ্রেট, তারা তোমাকে আবার ফিলিং দেয় যে তুমি জিতছো, স্যার এই জিনিস এই দামে কেউ নিতে পারে নাই, আপনার দেখে ভালো লাগলো, আপনি পাইলেন না, জিতছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এমন একটা পাম্পট্টি মাইরা দিল। বাট আমরা টোটাল বিজনেসে কখনো ফেক জিনিস করতে চাইবো না, যেটা বলবো সেটা যেন আমাদের ইথিক্যাল হয়, মানে ইথিক্যাল ভাবে তাকে প্রেস করার কিছু না কিছু উপাদান তো থাকবেই, তুমি যদি অবজার্ভ করো। সো দেখো
কাস্টমার কেনা হয়ে গেছে, তুমি আরেক কাস্টমারের মনোযোগ দিলা, জাস্ট তুমি আর এক্সট্রা 30 সেকেন্ড খরচ করলা না, ভার্সেস এক্সট্রা 30 সেকেন্ড খরচ করলা। ইউ মেক এ প্রসেস যে প্রত্যেকটা লোকরে যেন দোকানদার লাস্টে গিয়া একটা থ্যাংক ইউ কার্ড দেয় অথবা দোকানের ভিজিটিং কার্ড ধরা দেয় এবং বলে স্যার আবার আইসেন, কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যান, কোনো সমস্যা নেই আমরা আসি। তাহলে রিটার্ন কি কতজন রিকোয়ার করবে, এটা কি তাই সেম হবে যদি তুমি এই আচরণ করো আর না করো? তাহলে দিস ইজ অলসো পার্ট অফ দ্য ফানেল, যে ফানেল কিন্তু এখানে কি শেষ না, আমরা আবার কেমনে তাকে ফেরত আনায় কিভাবে ইনফিনিটি লুপে ফেলাবো, এটা হচ্ছে টার্গেট। হ্যাঁ, এটুকু বোঝা গেছে? ওকে, তাহলে এখন আসো যে আমাদের ডাবল এর ট্রিপল আর, এই যে অনেকক্ষণ ধরে বলতেছিলাম, এটা আসলে কি? এটা হচ্ছে ইউনিভার্সালি একটা বিজনেসের ক্ষেত্রে মেজর কয়েকটা স্টেপস, মানে ফানেল যে তুমি চিন্তা করবা সেই ফানেলের মেজর কয়েকটা স্টেপস, যদিও স্টেপস এই এক একটার ভিতরে আবার অনেক রকম স্টেপস আছে, বাট এগুলো হচ্ছে বেসিক কয়েকটা স্টেপ বলতে পারো। সো স্টেপস বা পিলার বা হোয়াট এভার বলতে পারো। তো আমরা যখন কেপিআই অ্যানালাইসিস নিয়ে কথাবার্তার মধ্যে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আমরা বুঝছি যে বিশেষ কিছু ডেটার দিকে আমাদের নজর দিতে হবে। ওই আলোচনাতেই কিন্তু এখন পর্যন্ত আছি। সেই ডাটাগুলা ধীরে 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 ছোট হয়ে আসে, সেটাও আমরা বুঝছি। বাট ইন জেনারেল কোন কোন ডেটা আসলে আমার কাজ করার ডেটা, কোন কোন বিষয় আমার ফোকাস করার বিষয়, সেইটাই এই ফ্রেমওয়ার্কের মধ্যে আসছে, যেখানকার প্রথমেতে বলা হয়েছে অ্যাকুইজিশন। বানান ভুল হইলে বলে দিও আমারে। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন এই শব্দটার সাথে হয়তো অনেকে যারা ডিজিটাল অঙ্গনে কাজ করে হয়তো পরিচিত। অ্যাকুইজিশন মানে কি? ইউজার অ্যাকুইজিশন মানে নতুন নতুন ইউজার আমি কেমনে নিয়ে আসবো। দোকান হলে নতুন নতুন দোকান লোকজন কেমনে আমার দোকান আসবে, ওয়েবসাইট হলে নতুন নতুন ইউজার কেমনে আমার ওয়েবসাইটে ঢুকবে, ফেসবুক পেজ হলে নতুন নতুন ইউজার কিভাবে আমার পেজে আসবে বা লাইক দিবে বা গ্রুপের মেম্বার হবে, রাইট? দিস আর কল অ্যাকুইজিশন। এটা একটা ফেজ, এটা একটা কি বলে পর্যায়। নাম্বার 2 যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন। মানে এগুলো আমরা ডিটেলে যাব, কিন্তু এগুলো নিয়ে আমাদের মানে বাদ বাকি পুরো আলোচনায় ধরো এগুলো ডিটেলস নিয়ে, বাট আজকে হচ্ছে জাস্ট পরিচয়। অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন মানে হইতেছে নামে পরিচয়, অ্যাক্টিভেট করা, সক্রিয় হয়ে ওঠা। অ্যাক্টিভেট করা মানে কি? অ্যাক্টিভেট করা মানে হইতেছে যে তুমি তোমার ওয়েবসাইটে আনছো, তোমার ক্লোদিং ব্র্যান্ড ওয়েবসাইট আসছে, দেখছে একটু কয়টা পোশাক আছে, দেন দেখলা যে তুমি অ্যানালিটিক্স থেকে দেখলা যে কয়েক সেকেন্ড পরেই বেশিরভাগ ইউজার সাইট থেকে চলে গেছে। বা তুমি একটা নতুন সোশ্যাল মিডিয়া বানাইছো, আসছে কিছু ক্লিক টিক করছে, 2-4 পেজ গেছে, আর খবর নাই। যে কোনো একটা অ্যাপ একবার দুইবার ইউজ করছে বা একবার যখন ঢুকছে, ঢোকার পরে কিছু কিছু করছে জিনিসপত্র, তারপরে আর সে ইউজ করে নাই, চলে গেছে, আর ফিরে আসেনি। তার মানে এদেরকে বলা হবে যে এরা অ্যাক্টিভেটেড হয় নাই। অ্যাক্টিভেটেড হওয়া মানে হইতেছে এটার ভিতরে জমে যাওয়া, এটার মধ্যে আটকে যাওয়া। যেমন আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ফেসবুকের একদম রিয়েল এক্সাম্পল, ফেসবুকের অ্যাক্টিভেশন ফেজে তাদের জন্য অ্যাক্টিভেশন মানে কি ছিল? মানে ছিল অ্যাজ ইট ইজ এ সোশ্যাল মিডিয়া, অ্যাক্টিভেশন মানে হচ্ছে যে নতুন যে কোনো একজন যে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকছে, ঢোকার পর যদি হয় যে হ্যাঁ সে অনেক অ্যাক্টিভিটি করতেছে, ফ্রেন্ড পাতাচ্ছে, তারপরে স্ট্যাটাস দিতেছে, অন্য স্ট্যাটাসে গিয়ে কমেন্ট করতেছে, তাহলে বোঝা যাবে সে কি হয়েছে, অ্যাক্টিভেটেড হয়েছে। ফেসবুকের আর্লিতে দেখা গেল যে প্রচুর ইউজার ফেসবুকে যারা ঢুকছে সেকেন্ড টাইম আর কেউ আসতেছে না। তখন তারা যখন ডেটার গভীরে গেল, যে তারা একটা জিনিস দেখতে পাইলো যে যেসব লোক দ্রুত 7টা ফ্রেন্ড বানাইছে তারা বেশিরভাগ টিকে গেছে, আর যেসব লোক 7-এর কম ফ্রেন্ড বানাইছে তাদের বেশিরভাগ ফেসবুকে আর টিকে নাই। কারণ তখন তো ফেসবুক নতুন, কি করা না করা যায় মানুষ তখন জানে না। তো এটা হচ্ছে তারা ডাটা থেকে পাইছে, 7-এর কম বেশিটা এটা তাদের জন্য। যেমন এটা টুইটারের ক্ষেত্রে ছিল মেবি 30 বা এরকম কিছু, যারা 30 জনকে ফলো করছে বা এরকম কিছু, বাট এটা বিজনেস টু বিজনেস, তার ডেটা দেখছে যে হ্যাঁ এরকম একটা নাম্বারের উপরে যাদের ফ্রেন্ড তারা হচ্ছে টিকে থাকার, লেগে থাকার, মানে টিকে যাওয়ার চান্সটা বেশি ছিল। তার মানে তারা অ্যাক্টিভেটেড হওয়ার তারা একটা ক্লু পাইলো যে ফ্রেন্ড কম আর বেশি হওয়ার মধ্যে ডিফারেন্সটা কি। ফ্রেন্ড যদি বেশি হয় তার মানে তো ওই আমলে তো ফেসবুক তার মানুষ অত ইউজ করতো না, বাট অ্যাটলিস্ট কিছু ফ্রেন্ড থাকলে কিছু না কিছু, কেউ স্ট্যাটাস দিছে, কেউ এই করছে, কেউ ছবি শেয়ার দিছে, দেন তুমি না তখন গিয়ে হোম পেজে ফিডের মধ্যে কিছু জিনিস পাবা, দেন তোমার কিছু করার থাকবে। তোমার ফ্রেন্ডে হলো 7-এর কম, ধরো 3 জন, সেই 3 জন আবার নতুন, ঠিক মতো জানেও না ফেসবুকে কি করতে হয়, তো তুমি ঢুকছো, ঢুকে দেখো যে ধুধু মরুপ্রান্তর,
তো ঢুকে দেখলো যে ভাই এটা কি জিনিস, হ্যাঁ একবার দুইবার ঢুকে দেখছো ধুধু মরুপ্রান্ত, কিছু নাই এখানে করার, সো তুমি নাই। বাট ফেসবুক তখন প্রবলেমটা বুঝলো, তাহলে কাহিনীটা কি, যদি এনাফ ফ্রেন্ড না থাকে, এনাফ অ্যাক্টিভিটি থাকবে না, আর এনাফ অ্যাক্টিভিটি না থাকলে লোকজন এটা ইউজ করবে না। তখন যেমন তারা এই টেস্টটা করছে যে অ্যাড ফ্রেন্ড যে অপশনটা, এটা আগে ছিল ভিতর দিকে, এটা তো ক্রমাগত ওরা টেস্ট করে, এইটাকে তখন শুরুর দিকে ফেসবুক একদম ফ্রন্টে নিয়ে আসলো। লগ ইন করার পরেই একদম মানে সবচেয়ে প্রমিনেন্ট ফিচার হচ্ছে অ্যাড ফ্রেন্ড, মানে ওকে ওকে বারবার করে ওইখানে প্রমোট করে নিয়ে আসতে। তো বলে যে যখন সে এনাফ অ্যাড করে ফেলতেছে, তারপরে আর কিন্তু তার ওই কি হয়, অ্যাক্টিভেশনের প্রবলেমটা থাকলো না। বুঝা গেছে কথা? তাহলে এক একজনের ওয়েবসাইটে কিন্তু এক এক রকম জিনিসকে তুমি অ্যাক্টিভেশনের সংজ্ঞাতে ধরবা। অ্যাক্টিভেশনের জেনারেল সংজ্ঞা হচ্ছে আমার ওয়েবসাইটে যে আসছে, এসেই সে বিদায় হয়ে যায়নি, সে কিছু একটার মধ্যে কি হয়েছে, এঙ্গেজড হয়ে গেছে। সেটা বিজনেসের ন্যাচারের উপর ডিপেন্ড করবে যে আমি এঙ্গেজটা আমি কিভাবে করব, ঠিক আছে? তো এগুলো ডিটেল আমার আসবে, বাট বেসিক সংজ্ঞাটা বোঝা গেছে কিনা। এরপরে বাকি তিনটা আর, এটা বিজনেস টু বিজনেস কোন আর এর নাম আগে লিখবা, কোন আর এর নাম পরে লিখবা, এটা ডিপেন্ড করবে। যেমন এই বইতে এই আর এর প্রথম নাম দিছে রিটেনশন। রিটেনশন, রিটেনশন মানে কি, বারবার ফিরে আসা। সো অ্যাক্টিভেশন মানে কিন্তু বারবার ফিরে আসা মূলত না। অ্যাক্টিভেশন মানে হচ্ছে আমি যে প্রথমবার ঢুকছি, ঢুকেই আমি কোনো কিছু নিয়ে কি হয়েছি, মানে এঙ্গেজড হয়ে গেছি কিনা, মানে এটার ভ্যালুটা আমি বুঝে ফেলছি কিনা, হ্যাঁ মজা পেয়ে গেছি কিনা। হ্যাঁ অ্যাক্টিভেশন মানে হচ্ছে কি, মজা পাইছি কিনা, এটা আসছি কিনা, এটা হলো কি মজা পাইছি কিনা। মজা পাইছি, ঠিক আছে, মজা পাওয়া মানে তারা আমি দিন রাত এটার পিছনে থাকবো তা না, আমি তো একসময় বের হয়ে যাবো। রিটেনশন মানে কি, সে আবার ফেরত আসবে কিনা। রিটেইন করা মানে কি, আবার আমি ফেরত আনতে পারছি কিনা। এবং এখানে রিটেনশনের পরের আর কি ওরা দিচ্ছে হচ্ছে রেভিনিউ। এখন আগে পরের একটু বিষয়ের পার্থক্যটা বোঝাই। দেখবা বর্তমানে বেশিরভাগ অ্যাপ হচ্ছে ফ্রিমিয়াম টাইপ। ফ্রিমিয়াম বোঝো তো, মানে প্রথমে এলো ফ্রিতে তুমি বহুত কিছু করতে পারো, বহুত কিছু করতে পারো, দিনের পর দিন করতে করতে দেন ওই এসে তোমার বলে যে দেখো তোমার যদি পেইড মডেল না থাকে তোমার তো কত বিজ্ঞাপন দেখাচ্ছে, বা এই যে আমাদের আরো কিছু ফিচার আছে, তুমি যদি টাকা পে না করো তাহলে তুমি এগুলো দেখতে পারবা না। ফলে এই ধরনের বিজনেস যেগুলো আধুনিক বেশিরভাগ প্রিমিয়াম বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্স ঠিক আছে। কেন ঠিক আছে বলো দেখি? কারণ রেভিনিউ কি প্রথম দিনই হবে না, তাদের দরকার কি রিটেনশন, যে হ্যাঁ ও ইউজ করুক, বারবার আসুক, বারবার আসুক, বারবার আসতে আসতে হ্যাবিট তৈরি হবে। এরপরে তুমি বুঝাবা যে ভাই কিছু টাকা পয়সা না দিলে কেমন হয়, হ্যাঁ তারপরে তুমি তার থেকে কিছু টাকা নেওয়ার চেষ্টা করলো, রেভিনিউ। হ্যাঁ বুঝা গেছে কথা? বাট দেখো লট অফ বিজনেসেস আর দেয়ার যেটা ফ্রিমিয়াম না, যেটার তোমার মানে প্রথম স্টেপই হচ্ছে রেভিনিউ আগে, যে পারচেস না করলে তো ভাই, মানে যেমন ধরো যে দোকান, হ্যাঁ দোকানের ক্ষেত্রে ঠিক আছে রিটেনশন মানে ঠিক আছে, প্রথমবার না কিনলো, আসলো কয়েকবার আসলো, বাট সেক্ষেত্রেও কিন্তু ওই যে ফ্রিমিয়াম মডেলের মতো না যে দিনের পর দিন বছরের পর বছর ইভেন খালি ফ্রিতে 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 ইউজ করে যাবে। যেমন দেখেন আমরা কত প্রোডাক্ট ইভেন সারা জীবনেও রেভিনিউ ডিরেক্টলি দিই না, গুগল ইউজ করতেছি, মেবি পেইড কয়জন আছে, যে কারো কারো স্টোরেজ বেশি লাগলে হয়তো অল্প পেমেন্ট করে, বা ইউটিউব কয়জন পেমেন্ট করি, প্রিমিয়াম মডেল আছে তার, তাই না, কেউ কেউ করে, বেশিরভাগ করে না। তাহলে ওদের এই মডেলগুলোর ভিতরে ভিন্নতা থাকে। ফলে আগে পরে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই, এটা তো বুঝতেছো দুইটাই আমার লাগবে, আমার টাকাও বের করা লাগবে, আবার যেন সে ঘুরে ঘুরে ফেরত আসে সেটাও আমার এনশিওর করা লাগবে। এই হচ্ছে রিটেনশন অ্যান্ড রেভিনিউ। আগে পরে নিয়ে তো মাথা ঘামানোর তেমন কিছু নাই। আর এইটা হচ্ছে এলো সবচেয়ে জুসি, মানে এলো এইটার জন্য সবাই মানে পারফেক্ট মডেল বলতে মোস্ট অফ দ্য টাইম, অনেক সময় গ্রোথ হ্যাক বলতো অনেকে বুঝে এই লাস্টের আর, সেটা কি রেফারেল। রেফারেল বুঝে তো, হ্যাঁ হ্যাঁ রেফারেল, হ্যাঁ রেফারার বা রেফারেল, রেফারার আরেকজনের কাছে যাতে রেফার করে। এমএলএম সিস্টেমের মূল জিনিসটা কি, একজন আরেকজনের নিয়ে আসে, আরেকজন দুইজনের নিয়ে আসে, দুইজন চারজনের নিয়ে আসে, এইভাবে কি বিজনেস এক্সপ্লোড করে। তো আমরা বা রেফারেল বা ইদানিং আমরা যে শব্দটা খুব ইউজ করি ভাইরাল, ভাইরাল কখন হয়? পেইড বিজ্ঞাপন দেখি ভাইরাল হয়। ভাইরাল হয় যখন মানুষ সব প্রণোদিত হয়ে একজন দুইজনের, দুইজন চারজনের, পাঁচজনের শেয়ার দেয়, তাই না, দেন ইট গেটস ভাইরাল। সো বিজনেসের দেখো যদি তোমার বিজনেস এরকম হয় ভাইরাল, যে তোমার একটা কাস্টমার আরো দেয়, আরে ভাই জানেন নাকি এই দোকানে এমন পাঞ্জাবি পাওয়া যায়, চলেন, আরে এত সস্তা, হ্যাঁ তারপরে গিয়ে সে আবার আরো 10 জন, আরে দোস্ত জানোস নাকি এমন সস্তা এত ভালো পাঞ্জাবি, তাই মানে কি হয়েছে এটা রেফারেল। ফলে এখন ভাই রেফারেল অনেকে মনে করে তো ভাই লাখ, কোনটা ভাইরাল হবে হবে না এরকম ঠিক ঠিকানা নাই। বাট গ্রোথ হ্যাক মানে কি, সব ডেটা ভিত্তিক তোমার কনসিয়াস স্টেপস দিয়ে তুমি যাতে এটা অ্যাচিভ করতে পারো, রেফারেল পর্যন্ত তুমি যাতে যাইতে পারো, দ্যাট ইজ তোমার কাস্টমার যেন একসময় গিয়ে কি করে আরো আরো কাস্টমারকে নিয়ে আসে। এই হচ্ছে বেসিক ডেফিনেশন, বাট প্রত্যেকটার ভিতরে আমাদের
ঢুকতে হবে। এই যে 5টা জিনিস যার উপর বেস করে এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো তুমি আবার মূল জায়গাটায় আসো। 4টা বেসিক স্টেপ যেখানে বলছিলাম কেপি অ্যানালাইসিস মানে ডেটা দেখতে হবে। তাহলে তুমি এইটুকু লেখার পর এখন বুঝতেছো ডেটা দেখার বেসিক জায়গা কোন জায়গা। ডাটা দেখার বেসিক একটা জায়গা অ্যাকুইজিশন, যে আমার কাস্টমার কোথেকে আসতেছে, ফেসবুক থেকে না ওইখান থেকে না ওইখান থেকে, কোথায় আমি কত টাকার বিজ্ঞাপন দিচ্ছি, সেখান থেকে কয়জন ইউজার আসে, তারা টিকে কি টিকে না, এটা একটা দেখার জায়গা। সেকেন্ড দেখার জায়গা, ইউজার না হয় আসলো, আসার পরে তারা মজা পাচ্ছে না, চলে যাচ্ছে, তাইলে আমি মজা দিতে পারতেছি না, আমার এখানে রিয়েল ভ্যালু হয়তো আছে আমি বাট সে লুকায় রাখছি, সে দেখতে পাচ্ছে না, এটাকে কেমন আমি সামনে আনতে পারি। যেমন রকমারি ক্ষেত্রে একটা খুব এঙ্গেজিং জিনিস ছিল হচ্ছে তোমার লুক ইনসাইড, মানে আগে এসে বই দেখলাম আর হচ্ছে ধরো কিনলাম বা কিনলাম না, আর এখন হচ্ছে ঘন্টার পর ঘন্টা তুমি রকমারি ওয়েবসাইটে টাইম কাটাইতে পারো। কেন? লুক ইনসাইডে গিয়ে 10-15 পাতা পর্যন্ত থাকে, এক একটা বই 10-15 পাতা পড়ো, তারপর হচ্ছে অনেক রিভিউ আছে, রিভিউ পড়তে মানুষ কমেন্ট করতে পছন্দ করে, দেখে কি লিখলো না লিখলো, তার মানে তুমি এনাফ টাইম কাটাইতে তোমার এখানে মেকানিজম আছে। তো এরকম মেকানিজমটা ধরো এমন ভাবে চিপাই লুকায় রাখছে পাবলিক খুঁজেই পেলো না, বাট তুমি যখন দেখবা যে তোমার অ্যাক্টিভেশন প্রবলেম হচ্ছে, তার মানে তোমার বুঝতে হবে যে আমার যেটা এঙ্গেজড হওয়ার কথা সেই ফিচার হয়তো আমি তাকে এখনো পর্যন্ত ওখানে নিতে পারিনি। বুঝা গেছে না কথা? তাহলে এটা একটা ডাটা দেখার জায়গা। দেন ডাটা দেখার জায়গা রিটেনশন, মানে ওই ইউজার বারবার আসতেছে কিনা। বারবার যদি না আসে তাইলে হচ্ছে বুঝতে হবে যে আমার কোথাও একটা ঘাপলা হচ্ছে, তাহলে আমি একের পর এক বিভিন্ন রকম টেস্ট রান করবো, বিভিন্ন আইডিয়া জেনারেট করবো। ওই যে পরের যে 3টা পয়েন্ট, কি করব, ডাটা দেখবো, আমি ডাটা দেখার পর কি করব, আইডিয়া জেনারেট করব। এখন আইডিয়া যখন জেনারেট করবা, কোনটার উপর আইডিয়া জেনারেট করবা, এটা না এটা না এটা না এটা না এটা, অ্যান্সার হতে পারে সব, আবার অ্যান্সার হতে পারে আমি প্রায়োরিটাইজ করে নিতে পারি। দেন হচ্ছে পরের পয়েন্ট, প্রায়োরিটাইজিং দ্য আইডিয়াস। আর এই ক্ষেত্রে বললাম যে প্রায়োরিটাইজের ক্ষেত্রে ওই যে দেখার বিষয়, ফানেল যখন দেখবা ফানেল কোথায় গিয়ে সবচেয়ে বেশি ন্যারো হয়ে গেছে। মেবি আমার অ্যাক্টিভেশনে ন্যারো হয় নাই, মেবি আমার রিটেনশনও ন্যারো হয় না, মেবি আমার রেভিনিউতে এসে সুপার ন্যারো হয়ে গেছে, যে ফ্রিতে খুব ইউজ করে, বারবার আসে কিন্তু টাকা চাইলে নাই না। তাইলে ওখানে আমার নিশ্চিত অনেক রকম টেস্টিং করে আমি যাতে তাকে রেভিনিউ দ্যাট ইজ তাকে পারচেস পর্যন্ত নিতে পারি, তাহলে ওইখানে আমার প্রচুর কাজ করা লাগবে। তাহলে তুমি দেখবা যে প্রবলেম আমার এইখানে, তাহলে বাকি এগুলো নিয়ে তো আমার আগে কাজ করা দরকার না, আমার আগে কাজ করা দরকার এটা নিয়ে। বোঝা গেছে কথা? তাহলে দিস আর দ্য 5 এরিয়াস বা 5 স্টেপস, যে 5 স্টেপসে আমার ডেটা দেখা লাগবে, আইডিয়া জেনারেট করা লাগবে, আইডিয়ার মধ্যে প্রায়োরিটাইজ করা লাগবে, দেন আইডিয়া ইমপ্লিমেন্ট করে দেখতে হবে আইডিয়াটা পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো। পজিটিভ হলে তো বেনিফিট পেয়ে গেলাম, আর যদি আগের চেয়েও সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে তাহলে ওই আইডিয়া থেকে সিচুয়েশন আবার কি করতে হবে, সিচুয়েশনকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। এই যে যতটুকু বললাম এইটুকু নিয়ে তোমাদের কি প্রশ্ন আছে বা কোথাও বুঝো নাই বা কোথাও আরো ক্লারিফিকেশন লাগবে এরকম থাকলে বলতে পারো। নাই? উদাহরণ দিয়ে বলছি, সব বোঝা হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এরপর দিন থেকে আমরা ইনশাল্লাহ এই 5টার ডিটেইলে যাবো, যেখানে হলো ধরতে পারো প্রথম ফেজ একটা হলো বেসিকের পর আজকে আমরা একটা লেয়ারে আসছি, মানে গ্রোথ হ্যাকিং এর পিকচারটা ক্লিয়ার হওয়া শুরু করছে, আর এখন এটা ইমপ্লিমেন্টেশন লেয়ার, যে ট্রুলি আমি কিভাবে কাজটা করব সেই ধাপটাতে ইনশাল্লাহ আমরা এরপরের দিন থেকে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। বই, গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্স, ফুডস, ফ্যাশন, কিডস। ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে। 3 লক্ষাধিক বই, 11,000 প্লাস কিডস আইটেম, 4,500 প্লাস গ্রোসারি ও অর্গানিক পণ্য, 14,000 প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স, 12,000 প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম, 4,500 গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স, 5,500 কিচেন আইটেম, 12,000 প্লাস ফার্নিচার আইটেম, 1,500 প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস, 19,000 প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম, 2,000 প্লাস ইসলামী উপকরণ, 1,000-এরও বেশি অটোমোটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসরিজ। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।